আর হচ্ছে যে আমি ম্যাডামদেরকে তো অনেক ম্যাডামদেরকেই পাই, কিন্তু মানে আপনাদের ছেলেদেরকে বিশেষ করে বয়েজদেরকে হচ্ছে আমি খুব কম পাই। তো আশা রাখবো যে আপনি সবাই মিলেমিশেই আমরা ক্লাসটা করব, কেমন? জি বলেন। একজন কি যেন বলতে চাচ্ছিলেন। জি শোনা যাচ্ছে আপনাকে, কিন্তু একটু আস্তে। জি আরেকবার বলেন। স্লাইড আকারে? স্লাইড মানে আমি বুঝতে পারলাম না। ডেস্কটপের মাধ্যমে স্লাইড আকারে নিলে? হ্যাঁ। কিন্তু ওইটার ব্যবস্থা, ওইটা আমাদের পরিচালক স্যারই বলতে পারবেন যে স্লাইড আকারে ক্লাস নেওয়া সম্ভব কিনা। কিন্তু এই মুহূর্তে মনে হয় স্লাইড আকারে ক্লাস নেওয়া সম্ভব না। আচ্ছা, স্লাইড আকারে থেকে এমনি বোর্ডে যেভাবে আমরা করছি এটাই ভালো লাগে, এই তো? জি। আচ্ছা, আমরা হচ্ছে দেখেন আপনাদের জন্য যে আলোটা বাড়াই দিচ্ছি, একটা আলো ছিল এখানে দুইটা আলো করা হচ্ছে। আর স্লাইড আকারে হয়তো অনেকেরই পছন্দ, অনেকেরই অভ্যাসটা কম, আবার অনেকেরই আগ্রহ আছে। তো যাই হোক, আমরা সবার আগ্রহটা পূরণ করার চেষ্টা করব। বোর্ডের লেখাগুলো বোঝা যায় না, তাই না? ওই বোঝা না যাওয়ার কারণ ছিল হচ্ছে এর আগে একটা আলো ছিল। ক্লিয়ার আসছে না এখন? হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমরা এটা চেষ্টা করব। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। তো আসি আমরা তাহলে ক্লাসের দিকে আসি। দেখেন আজকে আজকে আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের শিল্পকলা এক। মানে এটা আপনাদের এই যে প্রথম প্রথম সেমিস্টারের যে পরীক্ষাটা, বাংলাদেশ শিল্পকলা এক, বিষয়টা হচ্ছে 12,112। এর আগের দিন আমরা হচ্ছে যে এইটার উপরে একটা রিভিশন ক্লাস নিয়েছি। আজকে আরো একটা রিভিশন ক্লাস নিব, কেমন? তো এই ক্ষেত্রে আপনাদের যেগুলো প্রশ্ন থাকবে, শর্ট কোশ্চিন, ব্রড কোশ্চিন বা অন্য কোনো তথ্যগত ব্যাপারগুলো একটু আমাকে নক করবেন, না বুঝতে পারলে সাথে সাথে আমাকে একটু জানাবেন। স্যার এটা, এটা কি স্যার ইয়ে করবো একবার? বলবো কি স্যার সবাইকে? ও আচ্ছা আচ্ছা। আমি যে ইয়ের খাতা রাখছি বসাই। আসেন, গতদিন আমি হচ্ছে আপনাদেরকে জানাইছিলাম যে বাংলাদেশের শিল্পী এবং শিল্প শিল্প সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে বলছিলাম। জি স্যার। আচ্ছা ও, আজকে আজকে কি একদম নিউ কামান কেউ আছেন যারা আজকে প্রথম ক্লাস করতেছেন? যদি কেউ থেকে থাকে, মানে আপনি কি নতুন ভর্তি হয়েছেন? কবে ভর্তি হয়েছেন? 25-26 তারিখ। আচ্ছা, এছাড়া কেউ নতুন আছেন? আচ্ছা, গত মাসে হয়েছে। আর কেউ নতুন আছেন? আচ্ছা, আপনাদের যে যে নতুন আছেন আপনি এই এই ক্লাসটা যখন শেষের দিকে থাকবে তখন আমাকে আমার কাছ থেকে একটু রোল নাম্বারটা একটু জেনে নেবেন, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে ও
আর আপনাদের তারপরেও যদি কারো কারো রোল নাম্বার হচ্ছে জানার ইচ্ছা থাকে, সেটা দেখবেন যে মেসেঞ্জার গ্রুপে টোটালি হচ্ছে রোল নাম্বার নাম সহকারে শিট দেয়া আছে, ওখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন। আর অন্য কোনো সমস্যা থাকলে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ঠিকই বলছেন, মেসেঞ্জারে টোটালটা যে আছে, কারোর প্রয়োজন হলে ওখান থেকে একটু দেখে নেবেন কেমন, রিসার্চটাই। তাহলে আমরা হচ্ছে শুরু করি আবারও। অন্তরা বলছিলেন এই যে রাসেল সাহেব তো আসছেন, তো ঠিক আছে আসেন, সামনের সপ্তাহ থেকে আসেন, লাইভে ক্লাস করেন, হ্যাঁ। তো আমরা যেটা বলতেছিলাম যে বাংলাদেশের এর আগে দেখেন বাংলাদেশের শিল্পী ও শিল্প সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা নিতে বলছিলাম যে আমরা হচ্ছে, নাজমুল ভাই একজন ভিডিওটা বন্ধ করেন, ম্যাডাম আসুন প্লিজ। আমরা একটু সিরিয়াসলি ভাবে সবাই একটু দেখবো, আমাদের পরীক্ষা খুব বেশি লেন্দি নাই কেমন, আর হচ্ছে যে সিরিয়াসলি ভাবে দেখবো এবং সমস্যাগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করব, এবং কাইন্ডলি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু বাসায় একটু চেষ্টা করবেন কেমন। দেখেন যে আমি বাংলাদেশের শিল্পী এবং শিল্প সম্পর্কে পড়তে বলছিলাম এর আগের দিনেও, আমি এরপরে বেশ কয়েকটা ক্লাস অলরেডি নিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমি এটা একবার শেষ করছি, স্যারও বললো যে এটা আবার করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো শিল্পী ও শিল্পটা কি, শিল্পী কয়জন, যে একজন নাম বলেন তো দেখি, যারা লাইভে আছে, বসেন বসেন প্লিজ। জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান, হচ্ছে বলেন। আরো অনেক আছে, আমিনুল ইসলাম আছে, যামিনী রায় আছে। যদি কখনো ভুলেও যান তখন কি করবেন, রবীন্দ্রনাথের নাম বলবেন, অবনীন্দ্রনাথ ঠাকুর তার নামও বলবেন, তারাও কিন্তু শিল্পী। রবীন্দ্রনাথ কিন্তু অসংখ্য ছবি এঁকেছিল ওই সময়, হ্যাঁ। তো এই শিল্পী ও শিল্প সম্পর্কে যখন আপনাদের নাম মনে আসবে, এই যে আপনি যেমন বললেন যে আহ জয়নুল আবেদিন, অবশ্যই এটা মাথায় রাখবেন, জয়নুল আবেদিন বলার আগে আমরা বলবো হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কারণ এটা হচ্ছে তার একটা পদবি কেমন। তো এখন এই যে জয়নুল আবেদিন, এস এম সুলতান, আর হচ্ছে কামরুল হাসান, আর আমিরুল ইসলাম। আচ্ছা, এই চারটা মনে রাখলেই হচ্ছে, চারটা যদি আপনারা মনে রাখতে পারেন, চারটার নাম মনে রাখতে হবে। এখন চারটার নাম আমরা সবাই কম বেশি মোটামুটি জানি, কিন্তু তাদের যে শিল্প এবং শিল্পের যে বিস্তর, হ্যাঁ, সেই ব্যাপারগুলো আমাদেরকে একটু জানার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা করতে পারি হচ্ছে যে ম্যাডাম ছোট ছোট যেগুলো পয়েন্ট গুলা, যেগুলো মনে হবে যে আপনার একটু একটু করে রাখা দরকার, সেগুলো চট করে একটু একটু করে লিখে নিবেন, হ্যাঁ। আমি যখন বলবো তখন আপনারা একটু একটু করে লিখে নিবেন, ঠিক আছে। কারণ ক্লাসের যে তথ্য উপাত্তগুলো আমি দিচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ কেমন, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরেন যে আমরা সাধারণত একটা শিল্পী সম্পর্কে কি পড়বো, কি পড়লে যে আমাদের টোটাল জিনিসটা কাভার হবে, সেটা আমাদেরকে একটু ভাবতে হবে। যেমন একটা শিল্পী সম্পর্কে পড়বো তার জন্মস্থান, ঠিক আছে, তার বাবা এবং মায়ের নাম, সে কত সালে জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে কত সালে। আচ্ছা, তারপরে হচ্ছে তার 4 থেকে 5টা শিল্পকর্মের নাম, চারটা পড়লেই হচ্ছে, চারটা শিল্পকর্মের নাম মনে রাখবেন। চারটা শিল্পকর্মের নাম, জন্মস্থান, মৃত্যুস্থান, এবং হচ্ছে তার ওই যে শিল্পকর্মের নাম, এবং তার ছোট ছোট কিছু করে ব্যাখ্যা। এখন এইটাও যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু এই যে পরীক্ষার হলে গিয়ে আর মানে ফুল কিনারা খুঁজে পাবো না। একই রকম শিল্পের নাম দেখবেন অনেক কয়জন শিল্পীর, শিল্পকর্মের নাম একই রকম। যেমন আমার শিল্পকর্মের নাম দিলাম সংগ্রাম, আপনি আপনার শিল্পকর্মের নাম দিলেন সংগ্রাম, আপনি আপনার শিল্পকর্মের নাম দিলেন সম্রাট এক। তখন কি হলো যে তিনটে একই, আসলে কার কোনটা বোঝা মুশকিল। কিন্তু এটা যদি যখন আমরা একটু ব্যাখ্যাটা পড়বো, ব্যাখ্যাটা পড়লে কি হবে, আমাদের এই সংগ্রামটা কি হয়েছিল, এই সংগ্রামটা কি হয়েছিল সেটা তখন আমরা ডিটেলস বুঝতে পারবো। যেমন এই যে জয়নুল আবেদিন সম্পর্কে যদি বলি, যে জয়নুল আবেদিনের বিখ্যাত কয়েকটি শিল্পকর্মের নাম বলেন দেখি, অনলাইন অফলাইন দুজনকেই বলতেছি আমরা, ম্যাডাম। তিন কন্যা, তিন কন্যা কামরুল হাসানের, মাথা ফাটাই দিব আপনার। ম্যাডোনা 43, দুর্ভিক্ষ চিত্র না, ওইটা হচ্ছে ম্যাডোনা 43 বলতে হবে।
ম্যাডোনা 43 বলবেন, দুর্ভিক্ষ বলবেন। হ্যাঁ, তারপরে বলেন। কুকি। দেখবেন যে যে বাচ্চাদের বইয়ে আহ, বাচ্চাদের বই বা আমরা ছবিগুলো দেখছি, একটা মেয়ে হচ্ছে, গ্রামের মেয়ে, জাস্ট জানালা একটা পর্দা উঁচু করে, দেখবেন যে উকি দিয়ে একটা পিকচার আছে, তারপরে যে গুণ টানা, নৌকা যেমন হচ্ছে যে কাদার মধ্যে আটকে যায়, তখন দড়ি দিয়ে যে গুণ টানে, এই ছবিটা আমরা দেখছি না? তারপরে গরুর গাড়ির চাকা যে কাদার মধ্যে আটকে যায়। জি জি। জি ম্যাডাম। উকি কামাল হোসেনেরও আছে, আবার হচ্ছে জয়নুল আবেদিনেরও আছে, বুঝছেন? জয়নুল আবেদিনের আছে হচ্ছে, আচ্ছা এটা এই যে একটু আগে বললাম না যে একই শিল্পীর তিন চারটা করে ছবি একই রকম নাম আছে। যেমন আমি যেটা উকিটা বললাম ওটা হচ্ছে যে একজন মহিলা, গ্রামের মহিলা, সাধারণত গ্রামের মহিলারা আগেকার যেভাবে শাড়ি টাড়ি পরে থাকতো সেভাবে শাড়ি, কাজ করার যে যে শরীর, সবসময় কাজ করে এসে হয়তো কেউ ডাক দিচ্ছে, আহ জানালার ইয়েটা হচ্ছে হালকা, পাল্লাটা হালকা সরিয়ে সে হচ্ছে বাইরে দেখার চেষ্টা করতেছে, এটা হচ্ছে তেল রঙে আঁকা আছে জয়নুল আবেদিনের, ঠিক আছে? কামাল হাসানের সংগ্রামটা একটু আলাদা টাইপের। আবার এস এম সুলতানেরও হচ্ছে যে এই সংগ্রাম নিয়ে অনেক কটা ছবি আছে। এখন আমরা যদি কি করে জানেন, আমরা যদি ছবির প্রেক্ষাপট গুলো জানি, তাহলে দেখবেন যে আমাদের এই জিনিসগুলো কখনো ভুল হয় না, ঠিক আছে? কিন্তু আমাদের প্রেক্ষাপট গুলো না জানলেই আমরা কিন্তু একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলবো, তখন আমাদের আর এটা থাকবে না। ওকে, তো মনে করেন যে এই যে সংগ্রাম বিষয়টা হচ্ছে একের অধিক শিল্পীর আছে। যেমন এস এম সুলতানের যে আমরা কাজকর্মগুলা বলি যে ও সাধারণত কি টাইপ কাজ করতো, প্রথমে একজন শিল্পী তার হচ্ছে মন মানসিকতাটা কি বা সে কি ধরনের পরিবেশ নিয়ে কাজ করতো সেটা আমাদের জানতে হবে। যেমন এস এম সুলতান কাজ করতে হচ্ছে মাটি এবং গ্রামের মানুষ নিয়ে, খেটে খাওয়া মানুষ নিয়ে। তার দেখেন না যে ইয়েগুলা করে, যে ছবিগুলো দেখবেন যে মাছ কাটতেছে একজন মহিলা, সে মহিলার মাংস পিস হচ্ছে এরকম, মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউএফ খেলে এখনই আসতেছে, মানে ফাইট খেলতেছে। তারপরে ছেলেটা দেখবে যে ধান কাটতেছে যে লোকগুলা, তার দেহটা এইরকম মোটা, মাথাটা ছোট্ট, দেহটা এরকম মোটা, সব মাংস পেশি গুলা বিভিন্ন জায়গায় ফুলে ফুলে উঠতেছে। এটা কারণটা কি আমরা ভেবে দেখেছি? কেউ অনলাইনে যারা আছেন কেউ ধারণা করছেন এটা কারণটা কি হতে পারে? আচ্ছা, এই যে আমি বলি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। ব্রিটিশ কিছু পর্যবেক্ষক, এক্সিলেন্ট ম্যাডাম, এক্সিলেন্ট, খুব সুন্দর হয়েছে। আমি এখনো লাইভে এটা বলি নাই, আমি এটা আপনার অ্যান্সারটা একটা ছোট্ট উদাহরণ দেওয়ার পরে বলতেছি। সুন্দর হয়েছে আপনার উত্তরটা। এখন ব্রিটিশ, আমি যদি এর আগে এটা বলছি হয়তো, ব্রিটিশ কিছু পর্যবেক্ষক আপনার হচ্ছে বাংলাদেশে ঘুরতে আসে। ঘুরতে 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 হঠাৎ করে সে গ্রামে ঢুকে দেখে যে কিছু মানুষ পান্তা ভাত খাচ্ছে, পেঁয়াজ আর কাঁচামরিচ নিচ্ছে, আর লবণ দিয়ে ডোলে মুচড়ে পচা পান্তা ভাত সে খেতেই আছে। এখন ওই ব্রিটিশদের সাথে কিছু হচ্ছে যে দোভাষী ছিল, বাংলাদেশের কিছু মানুষ ছিল, তারা বলতেছে যে স্যার এরা হচ্ছে আমাদের দেশের কৃষক, তারা এখন খাওয়া দাওয়া করে হচ্ছে যে মাঠে গিয়ে কাজ করবে। তো বলছি এরা তো মারা যাবে, ইংরেজিতে বলতেছে এরা তো মারা যাবে। কেন মারা যাবে স্যার? এটা তো পচা ভাত খাচ্ছে, এটা তো প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। সে বলতেছে আপনি তো ঠিকই বলছেন স্যার, ব্যাকটেরিয়া তো থাকেই, প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, কিন্তু স্যার এরা মরবে না। কেন এরা মরবে না কেন? ওই দেখেন স্যার, এই যে খাইলো এখন, খাওয়ার পরে ওই যে কাক ফাটা রোদ্রে এরা হচ্ছে কাজ করে, ওই রোদ্রের তাপে যে এই যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো চলে যায়। তখন তারা খুব অবাক হয় যে কিরে, এরা, এদের জাতি বা এদের মানুষজন গুলো এমন কেন, এই পচা পচা খাবার টাবার খায় তারা এরকম শক্তিশালী এইভাবে কাজকর্ম করে। আবার হচ্ছে যে এরা সন্ধ্যার পরে গান বাজনা করে, আনন্দ করে, ফুর্তি করে, আমরা আজীবনে কাজকর্ম করি, টাই পরে ঘুরে বেড়াই, কিন্তু এরা এরকম কেন, এদের মনে এত আনন্দ কেন? এরা তো পাগল, আমাদের এখানেই বসতি করতে হবে। এভাবে কিন্তু আস্তে আস্তে ব্রিটিশরা এখানে চলে আসে, এসে এই যে তাদের রাজ্য টাজ্য গুলা বিস্তৃতি করতে শুরু করে। যে এদের এত সুখ কেন? কারণ ওরা প্রফেশনাল যুগ, দেখেন না, ওরা সবসময় কাজকর্ম করতে করতে ইন্ডাস্ট্রি গুলো সেই 1800 শতক থেকেই ওরা অনেক উন্নত। 1800 শতক না, ওই সময় থেকে তারা ইন্ডাস্ট্রিয়াল কাজকর্ম থেকে শুরু করে
সবকিছু অনেক উন্নত, অথচ তারা কিন্তু এই যে বসে থাকা কি জিনিস, গান শোনা কি জিনিস, আড্ডা দেওয়া কি জিনিস, আমাদের গ্রামের মানুষরা তো সুযোগ পেলে লুডো খেলে, সুযোগ পেলে তাস খেলে, সুযোগ পেলে এই ঘুটি ওই ঘুটি আনন্দ ফুর্তি করে না। এটা পৃথিবীর আর অন্য কোথাও না, জানেন? এটা পৃথিবীর আর অন্য কোথাও নাই। এই সুখটা যেটা আমরা লালন করি আমাদের ভিতরে, এটার কোথাও নাই। এই সংস্কৃতি গুলাই হচ্ছে এই যে আমাদের শিল্পীগুলার মধ্যে আছে। এই শিল্পীগুলার মধ্যে মনে করেন যে কোনো কোনো শিল্পী এই গ্রাম্য সমাজটা বেছে নিচ্ছে, কোন শিল্পী ধরেন যে হচ্ছে প্রকৃতিকে বেছে নিচ্ছে, কোন শিল্পী হচ্ছে যে প্রকৃতি এবং প্রতিবাদ একটা মঞ্চ তৈরি করে নিচ্ছে। এইভাবে যখন আমরা একজন শিল্পীকে চিনবো না, জীবনে কোনোদিন আপনাদের ভুল হবে না যে এই শিল্পী কি কি ধরনের ছবি আঁকতো, বা তার নাম মনে রাখতে আপনাদের কোনোদিন কষ্ট হবে না। যেমন এই থিঙ্কিংটা একটু মনে রাখবেন যে আগে প্রেক্ষাপটটা জানবেন। যেমন কথার কথা ধরেন যে আপনাকে কোনো পাত্র দেখতে আসছে, আপনি কেন ধরেন না যে ওকে কোনো পাত্রী দেখতে আসছে, আমাদের এই যে ওকে। তো এখন পাত্রী দেখতে আসার পরে ধরেন আপনি ডেকে ডেকে চলে গেছেন, যাওয়ার পরে এখন পরিবার থেকে তো জিজ্ঞাসা করে কিরে ও কেমন, বা কেমন টাইপের, কি কি বুঝলি, সবার আগে জিজ্ঞাসা করে না যে হ্যাঁ ভালো কি মন্দ বা কেমন টাইপের, ও কেমন টাইপের, একটা প্রকারভেদ তো বলে। তখন আমরা সেটা সে ধারণাটা মনের মধ্যে লালন করি, ও আচ্ছা তার মানে সে হচ্ছে এই এই কোয়ালিটির, তার মানে তার লাইফ স্টাইলটা মনে হয় এইভাবে সে চলাফেরা করে, এরকম একটা মনের মধ্যে কল্পনা করি না। এই যে আপনি মনের মধ্যে যে কল্পনাটা করতেছেন না, নিচ্ছেন, এটাই হচ্ছে শিল্প। ঠিক আছে, এটাই হচ্ছে শিল্প। এই শিল্পটাকেই আমরা হচ্ছে পরবর্তীতে কি করি, আমরা আমাদের মতন করে প্রকাশ করি এবং আমাদের মতন করে মানুষের সামনে সেটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি, তখন সেটাই হয় শিল্প। শিল্প কার মধ্যে নেই বলেন তো? ইচ এন্ড এভরি মানুষের মধ্যে শিল্প আছে, আছে না? এখন আপনি ঘুম থেকে উঠেই কি হুট করে ক্লাসে চলে আসবেন? মুখ হাত তো ধোয়া লাগছে, আছে না? মুখ হাত ধোয়া লাগছে, ফ্রেশ হচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, নিজের একটা রুচি বোধ আছে। এই যে এতগুলো যে আমাদের মধ্যে যে বোধ কাজ করে, এটাই কিন্তু শিল্প। এই শিল্পের তাগিদ থেকে আমাদের শিল্পরা হচ্ছে এই যে এক একজন এক এক টাইপের শিল্প তৈরি করে। আর এই যে অন্তরা নাকি ম্যাডাম, উনি মনে হয় বললো যে এস এম সুলতান কাজ করে হচ্ছে খেটে খাওয়া মানুষ। আমাদের গ্রামের মানুষের যে বললাম না, প্রচন্ড পরিমাণে খেটে খাওয়া মানুষ, একদম নিতান্তই হচ্ছে খেটে খাওয়া মানুষ। যেমন দেখেন যে শহরের মানুষগুলা খালি পায়ে হাঁটতে পারে, খালি পায়ে হাঁটতে পারে না। পান্তা ভাত খেতে পারে, পান্তা ভাত খাইলেও দেখবেন ইলিশ নিয়ে খায়, তাই না? একটু আভিজাত্য নিয়ে খায়। কিন্তু যারা আসলে ন্যাচারালি পান্তা ভাত খায়, তাদের দেখা যাচ্ছে যে তরকারি সত্যি সত্যি তরকারি নাই, বা সত্যি সত্যি ভাত রান্না করতে গেলে দেখা যাচ্ছে অনেক লেট হবে বা জোগাড় জবস্ত করা লাগবে। তখন আমরা কি করব? তখন সে তার তাগিদে, জীবনের তাগিদে সে কিন্তু পান্তা ভাত খেয়ে সে কিন্তু মাঠে চলে যায় কাজ করতে। এটা তার বাস্তবতা। আর আমরা পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খাই, কি শখ আমাদের! আমরা খালি পায়ে হাঁটি না, আমাদের রোগ বিরোগ কি বেড়ে গেছে, আমাদের প্রায় 100-200% গতিতে রোগ বিরোগ বাড়তেছে। খালি পায়ে কিন্তু আমরা হাঁটি না, কখনোই হাঁটি, হাঁটি না। আমি তো মাটি দিয়েই তৈরি, তাই না? কিন্তু খালি পায়ের নামগন্ধ আমাদের কাছে নাই। এই যে এস এম সুলতানের যে খেটে খাওয়া মানুষগুলো নিয়ে যে কাজ করছে, একসময় আমাদের একটা জেনারেশন আসবে যখন ভাববে যে আসলে খেটে খাওয়া মানুষটা কি, তার কিভাবে খাটে, আসবে না? আমরাই এখন হচ্ছে যে কিছু কিছু জিনিস কল্পনা করতে অনেক কঠিন লাগে। যেমন আগে একভাবে বসবাস করছি, যেমন আমি তো হচ্ছে যে আগে কি করছি, সকালবেলা পুকুরে নামছি, দুপুর মানে স্কুলের নাম করে গিয়ে পুকুরে নামছি, নেমে দুপুর 3-4 ঘন্টা পরে গোসল টোসল করে উঠে স্কুলের ড্রেস ট্রেস পরে তারপরে বাসায় যাচ্ছি, যে আমার ছেলে স্কুল থেকে আসছে। এই যে এই কীর্তিকলাপ গুলো যে করছি, এগুলো আস্তে আস্তে কল্পনাতে ভাসবে একসময়, কিন্তু বাস্তবে সেই জিনিসগুলো আপনি পাবেন। আর কি পুকুর আছে শহরের দিকে? আগে আমরা হচ্ছে শ্যাম্পুতে চিনতে শিখলাম হচ্ছে সেই দিন, আমাদের মনে আছে, খুব বেশি দিন কিন্তু হয়নি। একটা সময় কিন্তু আমরা সাবান দিয়ে গোসল করতাম, আপনারা পাইছেন কিনা আমি জানি না, তবে আমার মনে হয় আমি পাইছি। এই যে ক্লাস 6, 7 কি 8 এর দিকেই মনে হয়, মানে 98, 97 বা 99 সালের দিকেই আমার মনে হয় শ্যাম্পু আসলো সেই দিন। আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে মনে করেন শ্যাম্পুটা দিয়ে সেদিন আমরা ব্যবহার শিখলাম, যে এই দিন আমরা শ্যাম্পু দিয়ে গোসল করা শিখলাম, তার আগে আমরা সাবানই দিতাম। ওই যে তখন একটা অ্যাড দেখলাম যে জলে ভেজা পদ্ম আমি সবাই করে ছলো না, নাকি একটা গান নিয়ে একটা অ্যাড আসলো। হ্যাঁ, কিন্তু ধরেন যে এই যে এই একটা সাবান যখন ছিল তখন কিন্তু একটা হয়নি।
তখন আর বলতো না জলে ভেসা পদ্ম আমি, তখন বলতো নৌকায় নৌকায় ভেসে যাওয়া পদ্ম আমি। সবাই করে লড়ো না, আজ চলো না, কেউ কয় না তখন। হ্যাঁ, এটাই হচ্ছে যে ব্যাপার। এই জন্য আমরা যখন এই যে শিল্পীগুলার প্রেক্ষাপটটা জানবো, শিল্পীগুলার শিল্পকর্মের নাম জানবো, তাদের সম্বন্ধে ছোট ছোট বর্ণনা যখন জানবো, তখন দেখবেন যে অটোমেটিক সেগুলো আমাদের কি হচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। পড়াটা ইচ্ছা করে আর পড়া লাগতেছে না। এখন ধরেন আমরা কিছুই জানি না এই সম্পর্কে, আমাদের কোনো ধারণাই নাই। আপনি পরীক্ষার হলে গিয়ে কিন্তু দ্বিগতম লিখতে পারবেন না, পারবেন? কখনো সম্ভব না। তাহলে সেক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে ধরেন যে আমরা লিখবো হচ্ছে জন্মস্থান, মৃত্যু। এখন লিখেন না, একটু পরে লিখেন, আমি বলে দিই। 1 নম্বর, জন্ম মৃত্যু, কোথায়, সাল। 4 থেকে 5টি শিল্পকর্মের নাম। বর্ণনা। আমরা প্রতিবারই পরীক্ষা যেটা হয় যে এস এম সুলতান, কামরুল হাসান, জরিন আবেদিন, আমিনুল ইসলাম, জামিল রায় বা রফিকুন নবী, যারাই আছে, এই 3 থেকে 4টা শিল্পীর নাম আপনারা পড়বেন। ওকে, 4 থেকে 5টা শিল্পকর্মের নাম পড়তে হবে। এবং যেমন ধরেন যে কামরুল হাসান, এই যে জাতীয় পতাকার রূপকার, তাই না? এই জানোয়ারকে হত্যা করতে হবে, 3 কন্যা, পটচিত্র, প্রতিবার এই প্রশ্নগুলো আসবেই, 100% আসে। যে কথা বললাম না, এগুলো 100% আসে, এর বাইরে আসার কোনো সম্ভাবনা নাই। তারপরে যে জয়নুল আবেদিন সম্পর্কে তার 5-6টি শিল্পকর্মের নাম, যেমন বিখ্যাত নাম আছে নবান্ন, ঠিক আছে, গুণ টানা, তারপরে হচ্ছে ওই যে গুণ টানা, তারপরে যে যেটা যে গরুর গাড়ির চাকা তুলে দেয়, ওটার নাম কি বলেন তো? কেউ জানেন? আপনারা অনলাইনে কেউ জানেন যারা আছেন? এই যে গরুর গাড়ি যেটা ঠেলে দেয়, আমি হঠাৎ করে ভুলে গেলাম, এই জন্য আপনাদের কাছে জানার চেষ্টা করতেছিলাম। যাই হোক, আমরা জেনে নিব। ওই যে ওই শিল্পকর্মটা আছে। তারপরে আছে আপনার হচ্ছে মেরুনা তেতাল্লিশ সম্পর্কে গত বড় ফাইনাল পরীক্ষাতে এই প্রশ্নটা আসছিল। দুর্ভিক্ষের ছবি কি, আবার আরেক জায়গায় লিখছিল হচ্ছে মেরুনা তেতাল্লিশ কি। এখন মেরুনা তেতাল্লিশ কি, দুর্ভিক্ষ কি, দুই দুই জায়গাতে ছেলেগুলো হচ্ছে 2 রকম লেখার চেষ্টা করতেছিল। আসলে দুইটা জিনিসই একই, একটা ট্রিক আকারে আসছে, একটা রচনামূলক আকারে আসছে। মেরুনা তেতাল্লিশ দুর্ভিক্ষের ছবি, ঠিক আছে, যে নবান্ন, মেরুনা তেতাল্লিশ, তারপরে হচ্ছে আপনার মনপুরা, হম, গুনটানা, এই কটা নাম মনে রাখলেই হচ্ছে। এই 4 থেকে 5টা নাম মনে রাখবেন এবং প্রেক্ষাপট গুলো রাখবেন। ওই যে উকি একটা আছে, প্রেক্ষাপট গুলো বোঝার চেষ্টা করবেন যে এই যে মেরুনা তেতাল্লিশটা কি, সেই মেরুনা তেতাল্লিশে কি হয়েছিল, দুর্ভিক্ষ তো হয়েছিল, দুর্ভিক্ষটা কিভাবে হয়েছিল, দুর্ভিক্ষ গুলা কিভাবে তার পোশাকটা হয়েছিল, সেটা আমরা একটু জানার চেষ্টা করবো, তাহলে আমাদের কোনোদিন কখনো ভুল হবে না। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এস এম সুলতানের শিল্পকর্মগুলো সম্পর্কে বললাম যে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনের যে চিত্র, ঠিক আছে, খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনের যে একটা চিত্র, সেটা হচ্ছে এস এম সুলতানের মধ্যে পাওয়া যায়। আপনারা কি জানেন যে এস এম সুলতানের কিন্তু কোনো হচ্ছে কোনো ইয়ে নাই, শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, এটা জানেন? সত্যি জানেন? ভেরি গুড। আর কিছু জানেন ওনার সম্পর্কে? আমাদের বাংলাদেশের মানুষ আর্টিস্ট বাদে ওনাকে চিনা শুরু করতে হচ্ছে 85 দশকের পর থেকে। জানেন কি এটা? এটা আমাদের জন্য চরম একটা দুর্ভাগ্য যে আমরা, ওয়ালাইকুম আসসালাম, পেয়েছি। আমরা হচ্ছে যে উনি আমাদের এত গুণী একজন শিল্পী, আমাদের দেশের মানুষজন জানা শুরু করতে হচ্ছে এই 85 সালের পর থেকে। তার আগে তার সম্বন্ধে কেউ জানতোই না যে এস এম সুলতান নামে কেউ আছে।
তবে এটার কাহিনী তো মনে হয় বলছি আপনাদেরকে, না বলছি? আপনাদেরকে বলছি। আচ্ছা, এটার কাহিনী হচ্ছে কি জানেন? একবার হচ্ছে তার কিছু শিল্পকর্ম আমেরিকাতে প্রদর্শিত হওয়ার জন্য গেছিল বাংলাদেশ থেকে। এখন যাওয়ার পরে শিল্পকর্মগুলা দেখে সবাই ব্যাপক হারে অবাক। এই মুহূর্তে হচ্ছে যে আহ আমেরিকার প্রেসিডেন্টের আমন্ত্রণে ইসেন সুলতানকে নিয়ে যাওয়া হয়, বাংলাদেশ থেকে তাকে নিয়ে যাওয়া হয় যে আপনি আসেন। তারপরে শুনছে যে হচ্ছে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই, তার শিল্পকর্মের মধ্যে গ্রামের ফুটে মানে যেমনটা চাইছে গ্রামের যে একটা গতি প্রকৃতি বা আদারওয়াইজ বিষয়গুলো টোটালটা হচ্ছে তার শিল্পকর্মের মধ্যে ফুটে উঠছে। এই যে কথাবার্তা বলার পরে এবার হচ্ছে এরশাদ সাহেব গেছেন আমাদের, গল্প হয়তো করছিলাম, যারা যারা শোনেন নাই তাদের জন্য বলতেছি। এরশাদ হচ্ছে গেছে আমেরিকায় বাণিজ্যিক এবং বিভিন্ন কারণে আমেরিকা গেছে। তারপরে এটা সেটা বিভিন্ন কথাবার্তা বলতেছে, হঠাৎ করে বলতেছে যে আপনাদের দেশের একজন বিখ্যাত শিল্পী আসছে, আপনি কি জানেন? তখন থতমত খাইছে, কিছু উত্তর দিতে পারতেছে না যে কার কথা বলবো, কি আসছে। ইসেন সুলতান নামে একজন আছে, আপনি কি চেনেন? তখন সে আর কিছু বলেনি, না বলে সে অন্যরকম কথাবার্তা বলার পরে ওই যখন প্রেসিডেন্টের সাথে ওনার কথা শেষ হয়, তখন বাইরে এসে তার যে সহকারীরা থাকে জিজ্ঞাসা করছে যে এসএম সুলতান কে, তার সম্বন্ধে ডিটেলস খোঁজ নিয়ে আমার কাছে আসুন। এই হচ্ছে আমাদের সরকার তখন এসএম সম্পর্কে জানলো, কিন্তু ততদিনে গোটা বিশ্বই ওনাকে চেনে। তো শিল্প এবং শিল্পী এমন এমন কিছু কতগুলো বিষয় আছে যাদের তারা কোনো ভাষা লাগে না একজন মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য, কোনো কিছুর প্রয়োজন হয় না। আপনার যদি দক্ষতা এবং নিজের মনের যদি ভাবটা থাকে সেটা আপনি গোটা পৃথিবীর সামনে প্রকাশ করতে পারবেন। শিল্পটা হচ্ছে এই ধরনের একটা বিষয়। যেমন ধরেন যে একমাত্র শিল্পই আছে যে শিল্প নিয়ে আপনি যদি অন্য কোথাও পড়াশোনা করতে যান আপনার আইএলটিএস লাগবে না। আপনার অনেক দেশে হচ্ছে আপনি স্কলারশিপেই হচ্ছে এগুলো চর্চা করতে পারবেন, যেটা অন্য কোনো সাবজেক্টে সম্ভব না। আপনি যান দেখি অন্যান্য সাবজেক্ট নিয়ে করতে পারেন কিনা, পারবেন না। আপনি এই যে ঢাকায় যান, একমাত্র চারগোলাই আছে যাদের চাকরি অ্যাভেলেবল অল টাইম। বিশেষ হয় সবসময় আমাদের চাকরিগুলো অ্যাভেলেবল থাকে, কিন্তু অন্য সাবজেক্টের গুলা আপনাদের প্রতিযোগিতা দিতে হয় না, ভাইবা দিতে হয় না, 15 জন 20 জন 25 জন করে ভাইবা যাবে দিয়ে তারপরে একজন কি নিবে কি নিবে না কোনো সন্দেহ থাকে। তো আমাদের চাকরিগুলো থাকে অ্যাভেলেবল, ঢাকায় গেলে আপনি স্টার্ট করতে পারবেন। কিছু না করলেও সর্বপ্রথম শুরু করতে পারবেন স্কুল দিয়ে। স্কুলের স্যালারি গুলো হচ্ছে 25-এর উপরে, 25-30 দিয়ে শুরু হয়, 20 থেকে শুরু হয়, বাড়তে 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 প্রায় 80 থেকে 90-এর মতো যায়। তো এই জন্য এই চারুকলার সেক্টরটা এত বৃহৎ, যেটা আমাদেরকে যখন আমরা একটু একটু করে জানার চেষ্টা করব তখন দেখবেন যে আর ভুলগুলো হবে না। কিন্তু যদি আমরা না জানি তখন এই যে তথ্যগুলো যখন আমরা লিখতে যাব তখন আমাদের বিশাল বিশাল ভুল হয়ে যাবে। তাহলে আমরা একটা শিল্পী সম্পর্কে, আমি কয়টা শিল্পী পড়তে বললাম? 3টে শিল্পীর সম্পর্কে ভালো করে পড়বেন। আর জি ম্যাডাম, বলো। আচ্ছা, আমি আমি বলে দিচ্ছি দেখেন। আমি 1 নম্বরে লিখলাম হচ্ছে যে প্রথমে তো ভূমিকা লিখতেই হবে, এসব প্রশ্ন লেখার ক্ষেত্রে ভূমিকা লিখতে হয় না? একটা ভূমিকা লিখলেন, হ্যাঁ, ভূমিকা লিখার পরে তারপরে তার লিখলেন হচ্ছে জন্মস্থান এবং মৃত্যু। মৃত্যুটা সাধারণত আমরা পরেই লিখি, কিন্তু আর কি কি তথ্য দিতে হবে সেই ব্রড কোশ্চিন আকারে যখন আসবে আপনাদের পরীক্ষায়, সে তথ্যগুলো অযথা এক্সট্রা বাড়ানোর কোনো প্রয়োজন নাই আমাদের। আমরা হচ্ছে যতটুকু দরকার আমরা ততটুকুই পড়বো। যেমন জন্মস্থানটা, তার বাবা তার মায়ের নামটা একটু জানার চেষ্টা করব, সেটা কোথায়, ঠিক আছে? যেমন দেখা যাচ্ছে ময়মনসিংহে কিশোরগঞ্জে তার বাবার মায়ের নাম অমক, হ্যাঁ, সে এত সালে অমুক জায়গায় জন্মগ্রহণ করেছে, সে আমাদের দেশের একজন সম্পদ। সে তার শিল্পকর্মের মধ্যে সাধারণত আহ এই বিষয় এই বিষয়গুলো হচ্ছে প্রতিফলিত হয়। তার ছবির মূল প্রেক্ষাপট গুলাই এই ধরনের এই কোয়ালিটির। আমি যেভাবে বলছি না এইভাবে বানিয়ে বানিয়ে লিখবেন। তারপরে তার হচ্ছে আহ তার ছবির মধ্যে আরো কিছু উম মানে আহ আরো কিছু হচ্ছে সেটা খাওয়া মানুষের প্রতি যাদের অন্যায় অবিচার থাকে তাদেরকে নিয়ে যে একটা সংগ্রামের একটা বিষয়। এইভাবে লেখার পরে তারপরে লিখবেন হচ্ছে তার আহ যখন প্রশ্ন থাকবে যে এসএম সুলতানের এসএম সুলতান কে বা তার কি পরিচয়, তার শিল্পকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করো।
তখন আমরা তার সম্বন্ধে যে ছোট ছোট ব্যাখ্যাগুলো লিখবো, লিখার পরে তারপরে যখন বিস্তারিত আলোচনাতে যাব তখন পয়েন্ট সাধারণত লিখবেন না। যেমন এই যে আমাদের একটা অভ্যাস আছে যে আমরা যখন লেখার সময় পয়েন্ট উল্লেখ করে দেই, ভূমিকা অমুক তমুক, তারপরে লিখলাম যে শিল্পের বিস্তারিত বর্ণনা নিচে আলোচনা করা হবে, এগুলো লিখতে হয় না। হ্যাঁ, এইগুলা আমরাও অনেক লিখতাম, এই যে ম্যাট্রিক ইন্টার পরীক্ষাতে লিখতাম, যখন ক্যাম্পাসে ঢুকছিলাম তখন এই জিনিসগুলো আমরা শিখছি। যে আপনি একটা বই যখন পড়েন, বই কি আপনার পয়েন্ট থাকে? থাকে? তাহলে তো বইয়ে পয়েন্ট দিতে পারতো, পারতো না? বইয়ের পয়েন্ট গুলো দেখবেন একটু অন্যভাবে দেয়, ভূমিকাটা দেয়, তারপরে প্যারা প্যারা আকারে হচ্ছে ভাগ করে। না না না, পয়েন্ট দেবেন না প্লিজ, পয়েন্ট দিতে হয় না। আপনি যখন প্যারা করে একটা ভূমিকা লিখলেন, লিখার পরে ভূমিকার পরে আবার একটা প্যারা করে যখন লিখলেন, তখন সেটা এমনি সৌন্দর্য বোধ বাড়ে, এমনি ওই লেখাটাই আপনাকে কোন দিকে যাওয়া দরকার সেই লেখাটাই নিয়ে যাবে আপনাকে। দু একটা যদি মনে হয় যে একান্তই না লিখলে না, জাস্ট যে শিল্পকর্মের নাম ক্লোন ডেস দিলেন, দিয়ে হ্যাঁ দেখা যাচ্ছে যে ক্লোন ডেস সর্বোচ্চ একটা আন্ডারলাইন করতে পারেন, মানে ক্লোন শিল্পকর্মের নামের আগে সর্বোচ্চ একটা আন্ডারলাইন করতে পারেন। তাছাড়া চেষ্টা করবেন যতটা পয়েন্ট কম দিয়ে যায়। এটা এটা আসলে এটাই যে আমি যেটা বলতেছি এটাই যে করতে হবে তা না, মানে এই এই পদ্ধতিগুলো হচ্ছে আমরা ক্যাম্পাসে গিয়ে শিখছি, স্টাইল গুলো শিখছি লিখার, কিভাবে লিখতে হয়। পরীক্ষার খাতায় তো ইন্টার ম্যাট্রিক পরীক্ষা দুইটাতেই মনে আছে ব্যাপক পয়েন্ট আকারে লিখতাম, লিখে দেখা যাচ্ছে মার্কস যতটা পাওয়ার দরকার ছিল ততটা পাইনি, একটু কমই পাইছি। কিন্তু ওই জিনিসগুলো যখন চেঞ্জ করলাম ক্যাম্পাসে এসে, টোটালি হচ্ছে নিজের মতন করে লিখে চলে গেছি, নো পয়েন্ট। ওখানে আমার অনেক বেটার হয়েছে, ওখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। এই ব্যাপারগুলো হচ্ছে এভাবে দেখতে পছন্দ বোধ করে। কারণ আমাদের তো আসলে শিল্পের সম্পর্কে যখন আপনি লিখছেন, শিল্পকে কি লিখে কোনো কিছু দিয়ে বাধা রাখতে পারবেন? সম্ভব? শিল্প কি কারো বাধা মানে? এই জন্য শিল্পটাকে আপনি আপনার মতন করে লিখবেন, আপনার যেটা মনে হবে যে এটাই স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে আমার, ওটাই লিখবেন, ঠিক আছে? এজন্য জন্মস্থান, মৃত্যু, কোথায়, কত সাল, 5 থেকে 4টা শিল্পকর্মের নাম পড়বেন, তারপরে শিল্পকর্মের বর্ণনাগুলো পড়বেন। এক বর্ণনা তো বললাম, যদি এখন 5 মার্কের একটা 3 মার্ক ধরেন, 3 মার্ক এটা আসছে, জয়নুল আবেদিন কে, জয়নুল আবেদিন সম্পর্কে মোটামুটি একটি ধারণা দাও। এখন মার্কস আছে 3 মার্ক, 3 মার্কের জন্য আপনি কতটুকু লিখবেন? 1 থেকে 1.5 পেজ, তাই না? তার তো বেশি লিখবেন না। এখন এই প্রশ্নটা যখন মার্কস থাকবে হচ্ছে 12 মার্ক, তখন কিভাবে লিখবেন? 4-5 পেজ লিখবেন, লিখবেন তো? এই আন্টিটা আসলেই আন্টি। ওকে ম্যাডাম, তখন হচ্ছে তখন আমাদের এই জিনিসগুলো কি করতে হবে? ভূমিকার জন্য একটা মার্ক বড় করে একটা ভূমিকাতে 1-2 মার্ক যাতে অ্যাড হয়। তারপরে ছোট ছোট এই যে শিল্পকর্মের নাম যখন লিখবো বা কোথায় কত সাল, তাদের মধ্যে থেকে 1-2 যাতে অ্যাড হয়, তখন মার্কসটা কমে আসলো। এবার বর্ণনার ক্ষেত্রে কি 8 মার্ক শুধু আমরা বর্ণনা লিখলাম, 4টা শিল্পকর্মের নাম দিলাম, লিখলাম যে গুণ টানা। গুণ টানা হচ্ছে যে আগেকার নৌকা যখন কাদাতে আটকে যায় বা শীতের সময় তো পানি কমে যায়, শীতের সময় পানি কমে যায় না, পানি কমে যাওয়ার ফলে কি হয় যে কাদাতে নৌকার হচ্ছে কিছু অংশ বেঁধে যায়, তখন নৌকা আর যায় না। তখন ওই যে কিছু কিছু মানুষ তীরে আসে, তীরে এসে নৌকাটার সাথে দড়ি, মোটা মোটা দড়ি বাঁধে, যে 5-6 জন মিলে এভাবে টানতে টানতে নিয়ে যেতে 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 যখন নৌকাটা হচ্ছে কাদা থেকে বেরিয়ে আসে, তখন সেটা আবার চলতে শুরু করে। সেটার নামই দিছে হচ্ছে জয়নুল আবেদিন কি দিছে? গুণ টানা, তাই না? এই যে এইভাবে যখন একটা বর্ণনা করবেন না, জীবন কোনোদিন ভুল হবে? কোনোদিন ভুল হয় না। তাও হয়। এই আঞ্জিটা আসলে আঞ্জি না, আপনাদেরকে আমি যেটা বলতেছি না যে পড়ার বিষয়গুলো, আমি সত্যি সত্যিই কিন্তু আমি মাত্র কিন্তু 4 থেকে 5 দিনের বেশি পড়ি না। আমি এর আগেও বারবার আপনাদেরকে বলছি, এই 4-5 দিন পড়লেও আমি 80-র উপরে পাই। কারণ আপনারা তো বেসরকারি বা সরকারি কলেজে পড়তেন, তাই না? সরকারি বিভিন্ন কলেজে, তা আপনাদের পরীক্ষার কোশ্চেন লিমিট থাকে? থাকে না তো। আর আমাদের দেখা যাচ্ছে 7টা কোশ্চেন আসে পরীক্ষাতে, সর্বোচ্চ আমরা পারলে 5টা লিখতে হয়, আমরা পারলে 5টাই পড়ে যায়, এর বেশি পড়ি না। আর যদি কোনো একটু উল্টাপাল্টা হয়, ওই আশপাশ থেকে একটু দেখে টেকে নেই, যে দোস্ত বল কি হয়েছে, এটা বল একটু শুনি, পাবেন। এই যে পড়ার জন্য এগুলো হচ্ছে যে এটা তো গল্প আকারে। এই যে
মাথায় মারবো কিন্তু আপনার। এগুলো তো আমাদের পড়ার বিষয়গুলো হচ্ছে গল্প আকারে, তাই না? এগুলো জাস্ট হচ্ছে গল্প করবেন, গল্পটাকে নিজের মধ্যে নিবেন, আপনার পড়া কমপ্লিট। এগুলো আপনি যখনই হচ্ছে মুখস্থ করতে যাবেন তখনই কিন্তু ভুলে যাবেন, কারণ এটা মুখস্থ বিদ্যার জিনিস না। তো এখন আমার এই যে এখানে আছে এই যে বাংলাদেশ শিল্পকলা যে বিষয় কোডটা আজকে দিচ্ছি, যে বিষয় কোডটা কই গেল আবার, দিছিলাম মুছে দিচ্ছি, 12,112। এই যে ধরেন এই বিষয় কোডের কোশ্চিন কি কি আছে, শিল্প কি, শিল্পের উৎপত্তি কি, বাংলাদেশের সংস্কৃতি কালচারটা কি, বাংলাদেশের শিল্পী ও শিল্পটা কি, তারপর হচ্ছে বাংলাদেশের শিল্পকলার চর্চাটা কিভাবে হয়েছে। ওই যে একটু আগে প্রেক্ষাপট বললাম না, যে এই শিল্পীর ছবির স্টাইলগুলো এই ধরনের, এই শিল্পীর ছবির স্টাইলগুলো এই ধরনের, তার মানে কি ওইটাই আমাদের শিল্প চর্চার একটা জায়গা না? তা আমরা তো মোটামুটি একটা ধারণা পেয়েছি। আমরা যদি পরীক্ষাতে নাও জানা থাকে, এই যে এগুলো শুনলেন, এটাতেই কিন্তু আপনি অনেক কিছু লিখতে পারবেন, পারবেন না? হ্যাঁ, ইয়েস। তো ধরেন যে ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুর, এগুলো সম্পর্কে এর আগে আমি বেশ কিছুবার বলেছি, এগুলো পারবেন। সংস্কৃতি ও সভ্যতা গুলা কি কি, সংস্কৃতি যেমন হচ্ছে আমাদের এই যে কি হয়, বৈশাখ হয়, নবান্ন উৎসব হয়, বিভিন্ন হচ্ছে ধর্মীয় উৎসব যেগুলো হয়। হ্যাঁ, তারপরে এই যে আমাদের এই যে আরো যে এখান থেকে কিছু লুকায়িত কিছু সংস্কৃতি আছে, যেমন ধরেন এই যে পিচ্চিদের মুখে ভাত বলে না, এটা ওইটা খাওয়াই দেয়, এই যে বিষয়গুলো কিন্তু খুব চমৎকার। আমরা একটু বড়লোক হয়ে গেছি তাই কিন্তু এগুলোকে একটু অন্যভাবে দেখি, কিন্তু আসলে ওদের কাছাকাছি যান, কাছাকাছি গিয়ে গিয়ে দেখবেন যে জিনিসটাকে আসলে কত সুন্দরভাবে লালন করা হচ্ছে, সংস্কৃতিটাকে ধরে রাখা হচ্ছে। এই কালচার কিন্তু আর কোথাও পাবেন না। তারপরে দেখবেন আমাদের গ্রামের মায়েরা, তারপরে দেখবেন যে দাদিরা, বোনেরা বিয়ের মধ্যে বিভিন্ন রকম যে লোকজ কিছু কিছু গান আছে যেগুলো আমরা জীবনে শুনিই নাই, আছে না? সেই গানগুলো কিন্তু ওনারা গায়, কত সুন্দর পরিবেশ জানেন। কিন্তু ওখানে যদি আইসা যদি একটা এখন ইদানিং যদি ডিজে যদি বাজায় দেয়, তাহলে কি অবস্থা হবে চিন্তা করেন। আমি যে বলছি যে আপনারা ঠিকভাবে সবকিছু করেন, আমি গান কেন, আমি একদিন বেলা নিয়ে আপনাদেরকে গান শোনাই দেবো, সমস্যা নাই। কিন্তু আমার কাছাকাছি তো আসা লাগবে, না আসলে তো আমি করবো না। এই কাছাকাছি এসে লাভ নেই ম্যাডাম, পড়াশোনাটা ভালো করতে হবে, ছবি আঁকাটা ভালো করেন, আমি এমনি আপনাদের উপরে ফিদা হয়ে যাবো। ঠিক আছে, কাজকর্ম করেন, দেখেন আমি ফিদা হচ্ছে কিনা, আপনাদের পিছিয়ে পিছিয়ে তখন আমি লেগে থাকবো। তো ধরেন এই যে এগুলোই হচ্ছে আমাদের কালচারের একটা অংশ। ওই যে হালখাতা, আলপনা, হ্যাঁ, নবান্ন, পিঠা উৎসব, বৈশাখ, এগুলো আমাদের সংস্কৃতির কালচার। এগুলো যদি না থাকে তাহলে বাঙালি আর কি বাঙালি থাকবে? তখন সে ডিজে বাবু হয়ে যাবে। ডিজে বাবু, যে গানা চালাবে নাকি একটু গান আছে না, গানা চালাবে, তারপরে যে কারিনার জামার বিভিন্ন নাম, ড্রেসের নাম, হ্যান ত্যান, এই যে এইসব সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, গেছেই অলরেডি, বহু পরিমাণে গেছে, তাই না? আচ্ছা, তো ধরেন যে এই যে এই বিষয়গুলো পড়ার জন্যই আমরা এই বিষয় থেকে মোটামুটি ভাবে এইভাবে যদি একটু একটা বা দুইটা দিন যদি আপনারা এটা পড়েন, এটা কি পরীক্ষাতে না কম পড়ার কিছু আছে বলেন? এখানে দেখা যাচ্ছে বিষয়, এই যে 5টা বিষয় উল্লেখ করা আছে, যার মধ্যে 4টা বিষয় পরীক্ষাতে লিখতে হবে। আমি কথার কথা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যে এখানে 100% হতে 90%ই সাধারণত পরীক্ষাতে লিখতে হয়, তাহলে আপনাদের কমন থাকবে না কেন সেটা আগে বলেন। কমন না থাকলে লিখতে হবে, লিখতে গেলে শেষ কেন হয় জানেন? লিখার প্যাটার্ন গুলো আমরা জানি না, কতটুকু লিখতে হবে জানি না, কতটুকু পড়ে এসে কতটুকু লিখলে আমি সব কভার করতে পারবো সেটা জানি না। তা আমি যে এই জন্য এই জিনিসগুলো আপনাদেরকে গত কোশ্চেনেরও বলে দিচ্ছি, এটারও বলে দিচ্ছি, যে আমাদের লিখার ব্যাপারটা থাকবে সিম্পলি দ্য বেস্ট। আহামরি লিখতে যাব না, আমরা মোটামুটি একজন শিল্পী সম্পর্কে জানবো, তার শিল্প কলা সম্পর্কে জানবো, এবং জানার পরে এই প্রশ্নটাতে সময় নিব আমি হচ্ছে, প্রশ্নগুলোকে ভাগ করবেন। হ্যাঁ, যে আমাদের টোটাল পরীক্ষা 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে ব্রড কোশ্চেন আছে 4টা, শর্ট কোশ্চেন আছে এতগুলা, ওই 4টাকে ভাগ করে নেবেন, এত এত মিনিট দিয়ে ভাগ করলে কত হচ্ছে, সংক্ষিপ্ত গুলাকে ভাগ করবেন, ভাগ করলে কত হচ্ছে। সংক্ষিপ্তের জন্য নির্দিষ্ট একটা টাইম রাখবেন, ব্রড কোশ্চেনের জন্য নির্দিষ্ট একটা টাইম রাখবেন। ওই টাইমের উপর ভিত্তি করে তখন এই যে পয়েন্ট গুলো সাজাবেন, যে এইভাবে এইভাবে তো আমরা পড়েছি ক্লাসে, এইভাবে তখন লিখতে শুরু করবেন, যে এই কোশ্চেনের জন্য আমি 10 মিনিট টাইম দিলাম সর্বোচ্চ, এর মধ্যে যা হবে তাই লিখবো, এর বাইরে না। ঠিক আছে? জি, হ্যাঁ, পুরাতন কোশ্চেন সব আমি দিব, সমস্যা নেই ম্যাডাম।
ওই যা পড়াচ্ছে না, হ্যাঁ না আপনি যেটা বলছেন ওগুলো কি কম? আচ্ছা পরীক্ষা সাধারণত হচ্ছে অনেক ঘন্টায় হবে, আমিও ভুলে গেছি। পরীক্ষা নিশ্চিত জানেন 3 ঘন্টা তো হবেই। না 3 ঘন্টা তো ন্যূনতম হবেই। এখন ধরেন 3 ঘন্টা যে টাইমটা থাকবে না, তার জন্য লিখার যেগুলো থাকবে এনাফ টাইম, বুঝছেন? আমরা দিয়ে আসছি ম্যাডাম, আমরা জানি। মানে এই অভিজ্ঞতাটা, ধরেন যে এখানকার পরীক্ষা আমাদের পরীক্ষা তো আকাশ পাতাল তফাৎ। হুম। আমাদের সাথে পড়ার বিষয়গুলো অনেকটা মিল আছে, যেটা আপনাদের কোর্সগুলো অনেক শর্ট, আমাদের গুলো হচ্ছে অনেক ডিটেইল। হ্যাঁ, অনেক ডিটেইল। আমরা 9.5 বছর করছি, কিন্তু সেই অনুযায়ী আপনাদের যে কোর্সগুলো করছে না, এটা অনেক বড় কোর্স করছে জানেন। আমি কিছু কিছু বই সেকেন্ড সেমিস্টারে দেখলাম যে জম দিচ্ছে, যে এই জম আমাদের শুধুমাত্র মাস্টার্স দিত, সেই জম আপনাদেরকে দিয়ে দিচ্ছে। তারপরে আরো কিছু বিষয়গুলো দিচ্ছে যেগুলো হচ্ছে, ও আমাদের হচ্ছে যে চারুকলায় সেশন জট থাকতো, যেমন আমাদের এক একটা ইয়ার শেষ হতো 26 মাস, 24 মাস, 27 মাস। না, সবার থাকতো না। ক্যাম্পাসে হচ্ছে ইংরেজি থাকতো, ইংরেজি 2 বছর কম থাকতো আমাদের থেকে। আহ চারুকলা থাকতো, ম্যাথ থাকতো, আর মেবি আরেকটা সাবজেক্ট আছে সাইকোলজি। এই কটা সাবজেক্টের সেশন জট থাকতো। আর পাশাপাশি থাকতো হচ্ছে রাজশাহী কলেজ সেশন জট থাকতো, তা ওরা হচ্ছে 7 বছর থাকতো। কিন্তু আমাদেরটা হচ্ছে কি যে আমরা দেখা যাচ্ছে যে একসাথে আমাদের 3টে মাস্টার্সের ব্যাচ, আমরা জুনিয়র মাস্টার, সিনিয়র মাস্টার, তার আগের মাস্টার, এরকম ভাবে আমরা পরীক্ষা দিচ্ছি। প্লিজ, হ্যাঁ বসেন। খুব খুশি হয়েছি আপনি আসছেন, আমি মনে করতেছিলাম আপনার কথা। ধন্যবাদ। আচ্ছা, এই জন্যই বলতেছি কি জানেন, যে এই যে এগুলো পড়ার জন্য দুইটা, এই যে এই খালি কথা কয় খালাম না, এই যে এইটার জন্য হচ্ছে আমরা কি করব, যখন পরীক্ষা আসবে পরীক্ষার আগে তো আমি আবার আপনাদেরকে প্রিপারেট করে দিব। আপনাদের যতটুকু যা যা করে দেওয়ার দরকার না, আপনারা খালি আমাকে ট্রাস্ট রাখবেন, ঠিক আছে? আমাকে বিশ্বাস রাখবেন। থিওরি গুলা কিভাবে ভালো করা যাবে এবং টপ ক্লাস করা যাবে সেটার দায়িত্ব আমার, কিন্তু পড়ার বিষয়টা আপনাদের। আর পড়ার সিস্টেমটা তো আমি দেখাচ্ছি, যতটা সহজ করে যায় ততটা সহজ ভাবে পড়বেন, কঠিন ভাবে পড়ার চেষ্টাই করবেন না। বইয়ে কি আছে, শীটে কি আছে পড়ে, আগে স্যার কি বললো, কিভাবে পড়া দিল, সেই জিনিসটা ফলো করবেন, ঠিক আছে? তাহলে জানার যতটুকু প্রয়োজন আমরা ততটুকু জানতে পারবো। হ্যাঁ, আহামরি কিছু আমরা পড়বো না। ওকে। আচ্ছা, তারপরে ধরেন এই যে এইখানে আর তেমন কিছু নাই, মোটামুটি সবই আপনারা করতে পারবেন। আর শর্ট কোশ্চেন আমি গতদিন বলছি, ঠিক আছে, আবারও হয়তো বলবো। কিন্তু আপনারা, গতদিন আমি আপনাদের পরীক্ষা নিতে চাইছিলাম, আপনারা কেউ পড়েন নাই, পরীক্ষাও কেউ দেন নাই। হ্যাঁ, জানেন কি সেটা আপনি? আমি গতদিন সবাইকে বলছিলাম যে এই শুক্রবারে একটা কি দিছিলাম বলেন তো? ওই ছবিগুলোতে আমি মার্কসে অ্যাড করবো। হ্যাঁ বলেন ম্যাডাম। হ্যাঁ, দুইটা জিনিস করতে বলছিলাম। আচ্ছা, আচ্ছা, এটা একটা কাজ করেন, আজকে খাতা কলম কি সবার কাছে আছে? আচ্ছা, ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো যখন আমরা হাতে কলমে করবো না, আমাদের এটা দ্রুত শেষ হবে। আপনাদের অনেকেই যে আজকে নতুন আসছেন, আমি আশা রাখতেছি যে কিছু জিনিস, ছবি আঁকার যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কয়টা আছে জানেন? আমাদের ছবি আঁকার পরে, আমাদের ছবি আঁকার বিষয়গুলো হচ্ছে কয়েকটা, যেটা হচ্ছে নিবন্ধনের জন্য হচ্ছে 2 থেকে 3টা করতে হয়। আর আপনাদের এই যে এই ডিপ্লোমা কোর্সের জন্য আরো কিছু অ্যাড আছে, যেমন কিছু ডিজাইন করতে হবে, তারপরে হচ্ছে মাটির কিছু কাজ আছে। না, না ভাইজান, ডেট এখনো হয়নি আপনাদের, তবে ডেট হওয়ার মোটামুটি 10 থেকে 15 দিন আগে হচ্ছে অফিসকে নক করে জানিয়ে দিবে, তখন আমরা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো।
মোটামুটি মাসখানেক আগে আপনাদেরকে জানিয়ে দিব আমরা যে এই টাইমে পরীক্ষাটা হতে পারে। কেমন? আগস্টে। হ্যাঁ, ওইখানটাতে। তা আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, বেশি কিছু কিছু করা লাগে না ছবি আঁকার জন্য। যে নিবন্ধন বা আপনি যে কাজকর্মগুলো করতেছেন, কয়েকটা জিনিস চর্চা করতে হয়। একটা মাস যদি আপনি রেগুলার সময় নিয়ে বা প্রতিদিন দেখা যায় 2 থেকে 3 ঘন্টা করে যদি কাজ করেন, তাহলে আপনাদের ড্রয়িং এর টোটাল বিষয়গুলো শেষ হয়ে যাবে। তারপর তখন শুধু চর্চা করবেন। কিন্তু আসলে আপনাদের কাছে মনে হচ্ছে এই ছবি আঁকা, এই কাজ করবো না, ওই কাজ করবো না, এটা পড়বো না, এটা পড়বো না, এদিকে যাব না, ওদিকে যাব না, এদিকে যাব, তার বুঝতে পার না। আমরা ছোটবেলায় একটা পড়ছি না, ছোটবেলায় কিছু জিনিস শিখছি না, যে যখন অনেক কিছু থাকে তখন কোনো কিছু চিন্তা না করে সামনে যেটা আসে সেটা ধরতে হয়, ধরে ছোট ছোট করে আগাইতে হয়, চিন্তা করতে হয় না, ছোট ছোট করে পড়তে হয়। পড়তে 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 অটোমেটিক বাদ বাকি আর কি কি আনকমপ্লিট আছে ওরাই আপনার কাছে এসে ধর্ণা দিবে। আর 3 ইডিয়টস দেখছেন মুভি? 3 ইডিয়টস দেখছেন? আমির একটা মুভি। তো যাই হোক, ওখানকার একটা বিষয় আমি আপনাদেরকে বলি, ওটা আপনারা জানেন, তারপরে বলি যে সফলতা, সফলতার পিছনে যখন মানুষ দৌড়ায় তখন সফলতা আসে না, সফলতা পালিয়ে চলে যায়। সফলতার যে কাজকর্মগুলো যদি আপনি করেন, তো সফলতা তখন আপনার পিছনে দৌড়ায়। হ্যাঁ, সফলতার জন্য এই যে আমি আজকে ভর্তি হলাম আজকেই সবকিছু হয়ে যাবে তা না। সফলতাটাকে আগে মনের মধ্যে ধারণ করেন যে আমি একটা জিনিস করতে পারছি, আমার সামনে এই প্রতিবন্ধকতা গুলো আছে, আমাকে এটা ওভারকাম করে এই জায়গাটাকে জয় করতে হবে। এই জয়টা করার জন্য আমাকে এই পরিশ্রমগুলো যদি আমি করতে পারি তাহলে সম্ভব। কিন্তু আগে যদি আমরা ভয় পেয়ে যাই তাহলে সেটা হয় না। যেমন এই যে চারুকলার বিষয়গুলো নিয়ে আপনারা সবাই আমি জানি যে একটু টেনশনে থাকেন যে কি করব না করব, কিভাবে নিবন্ধন পরীক্ষাগুলো দিয়ে আসবে, এতগুলো টাকা খরচ করে টাকার পিছনে আবার মাথা দেশে ধাক্কা দেয়, আবার এটার পিছনে এসে ধাক্কা দেয়। এই যে যখন এই জিনিসগুলো দেয় না, আমি ওই যে বলতেছি যে আমি যখন চারুকলায় ভর্তি হতে যাব, আমি কিন্তু 3টে সাবজেক্টে চান্স পেয়েছিলাম বুঝছেন, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ম্যানেজমেন্ট আর চারুকলা। প্রথমবার পাইছিলাম ম্যানেজমেন্টে, 3 মাস ওয়েটিং এ থাকার পরেও টাকার জন্য, তখন ওই যে টাকা লাগতো, তখন আমাকে নিবে কিন্তু টাকা লাগবে, তখন বুঝতে পারছিলাম না। পরে যখন পরে যখন এদিকে আসলাম, তখন এই যে আপনাদের মতন আমারও একই পেশাটা ছিল। এই সর্বনাশ, যে এই যে ছবি আঁকা জীবনে কোনোদিন আঁকি, ছবি আঁকতে যাব কিভাবে, ছবি আঁকতে তো পারবোই না, সেটার ফলাফলটা কি হবে, এই যে বিষয়গুলা একসময় কি হয়, বিস্ফোরিত হয়ে যায়। তখন কয়েকজন স্যার বলছিল না আমাদেরকে যে শিল্পী হওয়ার জন্য তুমি যে শিল্পী হতে আসছো এটা ভুলে যাও, তুমি শিল্পী হতে এসেছো এখানে এটা ভুলে যাও, দিয়ে তোমার সিম্পলি যে কাজকর্মগুলো আছে যেগুলো যেগুলো এখানে প্র্যাকটিস দিচ্ছে তুমি সেগুলো দিয়ে করো, কোনো টেনশন করো না, জাস্ট এগুলো দিয়ে করো। এই রেগুলার এতটুকু টাইমের মধ্যে করবা। আস্তে আস্তে করতে 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 কি হলো, এক সময় তখন অনেকদিন পরে আবার স্যারের কাছে গেলাম যে স্যার যে এগুলো এগুলো সবই তো করছি, বলছে এবারে এই প্র্যাকটিস গুলো করে আসো। তখন কি হলো, আমার মধ্যে আস্তে আস্তে ব্যাপারগুলো ঢুকে গেছে, আমি তখন নিজেও জানতাম না। আমি যে ছবি আঁকতে পারি আমি তখনও নিজে জানতাম না। ঠিক আছে, আমি এই যে চাচ্ছি আপনাদের মধ্যে যে আপনারা ছবি আঁকতে পারেন, যে ক্লাস ক্লাস করতেছেন, যখন আমি একটা জিনিস করতে দিব তখন অটোমেটিক যাতে আপনাদের এই মনের মধ্যে এই ব্যাপারটা চলে আসে, তখন আর চারুগুলো ভয় লাগবে না, তখন আঁকা আঁকি নিয়ে আপনাদের আর ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করা লাগবে না, অটোমেটিক পারবেন। এই যে আপনি যেমন বারবার বলতেছেন না যে আঁকা আঁকিটাই মূল টেনশন, আঁকা আঁকিটাই মূল চ্যালেঞ্জ। না ম্যাডাম, আঁকা আঁকিটা মূল চ্যালেঞ্জ না। মূল চ্যালেঞ্জটা কোথায় জানেন? মূল চ্যালেঞ্জটা হচ্ছে আপনার মন। আপনার মনের সাথে আপনি চক্কর দিতে পারতেছেন না, মনকে বুঝাইতে পারতেছেন না যে আমি একটা শিল্পকর্মের দিকে যাচ্ছি, বা আমি একটা সুন্দরতা, কোনো কিছু যেটা মানুষের সামনে প্রকাশ করব, সেই জিনিসটা আমি প্রকাশ করতে পারতেছি না। তো ওই 3 ইডিয়টস এর কাহিনী এটাই, যে যখন আপনারা এই যে শিল্পের পিছে দৌড়বেন, তখন শিল্প আরো দৌড়ে পালাবে আপনাদের কাছ থেকে, আর ধরা দিবে না। কিন্তু শিল্পের যে কিছু নিয়মতান্ত্রিক ব্যাপার আছে, আপনি যদি ওকে ভালোবাসেন, তখন শিল্প আবার উল্টা আপনার কাছে দৌড়াতে শুরু করবে। তাহলে কোনটা ভালো? শিল্প আপনার পিছে দৌড়া কেটে ভালো না? এই জন্য এগুলাকে ঠান্ডা মাথাতে নিতে হয়, অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করতে হয় না, এবং সেটা কথা কম বলতে হয়। ঠিক আছে, কথা কম বলতে হয়, ঠান্ডা মাথায় থাকতে হয়, এবং
নির্বিঘ্নে ছবি আঁকাকে চেষ্টা করতে হয়। যারা আর্টিস্ট তাদের প্রথম শর্ত কি জানেন? আমাদের যেমন প্রথম শর্তই থাকে, ধৈর্য আছে? বলে জি স্যার আছে। কাঁথা সেলাই করতে পারো? জি স্যার। না পারলেও বলি জি স্যার পারি। 1 মাস ধরে সেলাই করতে পারবা? জি স্যার 2 মাস হলেও পারবো। বুঝতে পারছেন ব্যাপারটা আপনি? আমরা একটা ছেলে মানুষ, আমাদেরকে যদি একটা স্যার বলে যে একটা নকশি কাঁথা দিব, 2 থেকে 3 মাস লাগবে, সেলাই করতে পারবা? ওটা তো আমাদের কাজ না, ওটা তো আমাদেরকে দিবে না, আমাদেরকে যাচাই করে। জি স্যার পারবো। যাও 300টা হাত এঁকে নিয়ে এসো। কাঁথা সেলাই করার কথা বলে বলে 300টা হাত এঁকে নিয়ে এসো। হ্যাঁ, আমি আমাদের যে ঋতেন্দ্র কুমার শর্মা বাংলাদেশের মধ্যে এখন প্রথম 4 জন শিক্ষকের মধ্যে একজন। ঋতেন্দ্র কুমার শর্মা, ওনার রেজাল্ট ছিল 3rd ক্লাস, তৃতীয় বিভাগ, কিন্তু বাংলাদেশের একজন বস, এস এম সুলতানদের কলেজে। তো উনি আমাদের গ্রুপের টিচার, আমাদের বিভাগে। তো ওই যে ড্রয়িং নিয়ে আমি স্যারের কাছে গেছি, আমি সহ আরো 2 একজন গেছি আমরা। এখন যাওয়ার পরে কে তোরা কোন ইয়ার? স্যাররা হচ্ছে যে 4th ইয়ার বা 3rd ইয়ার আগে ছাত্রদের সাথে মেশে না। তখন স্যার এই যে 3rd ইয়ার শেষ করতে 4th ইয়ারে উঠবো, 3rd ইয়ার পরীক্ষা হয়ে গেছে স্যার, তখন তো 4th ইয়ার। জি, আয় দেখি তোরা কি সব ড্রয়িং ড্রয়িং করছিস, আয় তাতে নিয়ে আয়। নিয়ে আসলো, দেখলো পারফেক্ট ড্রয়িং করছি। আর আমি তো, আমার তো বেসিক ছিল, তো বেসিক থাকার কারণে আমি প্রচুর প্র্যাকটিস করতাম বাসায়। করার পরে দেখলো, দেখার পরে বলতো যে হাড়ুড্ডি গুলা ভালো হয়নি, ভিতরে হাড়ুড্ডি গুলা ভালো হয়নি, আর্মেচার গুলো আরো ভালো হওয়া লাগবে, তো কি প্র্যাকটিস দিব? বললাম অবশ্যই স্যার, এটা তো আমরা আশা করি। যা 300টা হাত করে নিয়ে। কেমন লাগবে শুনলে বলেন এবার? 300টা হাত করে নিয়ে, 300টা হাত করতে 1 থেকে 1.5 মাস লেগে যাবে। ধরেন যে 4-5 ঘন্টা করে সময় দিতে হবে 300টা হাত, তাহলে অন্যান্য কাজ করবো কি করবো? এর মধ্যে বর্ণামো আছে, ঘোড়া আছে, আড্ডা আছে, হ্যাঁ, কত কিছু আছে না? সেগুলো তাহলে কখন করবো? ওই মনে আছে আমি 300টা করতে পারছিলাম না, আমি 200 কতটা করছিলাম। তো ওই যে করছি না আমি, ওটার ফল আমি এখনো ভোগ করি। বুঝছেন? শিল্পটা আসলে এমনই, আমরা যেভাবে কঠিন ভাবে দেখতেছি এভাবে কিভাবে কঠিন ভাবে দেখার কিচ্ছু নাই। ঠিক আছে? কঠিন ভাবে দেখার কিচ্ছু নাই, জাস্ট আমাদেরকে কিছু নীতিগত পার্থক্য মনের মধ্যে নিয়ে আসতে হবে এবং সাহসটা নিয়ে আসতে হবে। আমি বারবার যেটা বলতেছি, এখানে কিন্তু আপনারা পাশ করে যাবেন, ভয় নাই আপনাদের। আপনারা যেভাবে পড়াশোনা যদিও করেন, ওটাতেই হয়ে যাবে, সবাই পাশ করে যাবেন বা ইয়েতে যাবেন। ওই যে পরবর্তী ধাপে গিয়ে থেকে যাবেন, নিবন্ধনে গিয়ে থেকে যাবেন। গত ব্যাচের একজন স্টুডেন্ট আমাকে পরশুদিন ফোন দিয়েছিল, গত ব্যাচের, উনি হচ্ছে নয় বৌদ্ধ। হ্যাঁ, ফোন দিয়ে সে হচ্ছে যে টিকছে, প্রাথমিক পরীক্ষায় টিকছে, ভাইভাতে যাবে। ভাইভাতে ওই যে নিবন্ধনের পরীক্ষায় টিকছে মনে হয়, লিখিততে যাবে এখন। ও 13 তারিখ লিখিত। ও তাহলে 12 তারিখে ওনার পরীক্ষা। তো ওনার নাম হচ্ছে গোমেজ, মারিয়া গোমেজ। হ্যাঁ, মারিয়া গোমেজ খুব ভালো কাজ করতে হয়। প্রতি ব্যাচের 2 থেকে 3টা করে স্টুডেন্ট আসে যারা দুর্দান্ত কাজ করে। আপনাদের এই ব্যাচও 3 জন আছে, আমি নাম প্রকাশ করবো না, আমি খালি কাজ দেখবো আর জানবো। তো ওই মারিয়া গোমেজ আমাকে বেশ কিছু ছবি পাঠাইছে, অনেকগুলা কাজ করে, স্যার একটু দেখে দিবেন? বললাম অবশ্যই অবশ্যই দেখে দেবো, বলেন। তো স্যার এই যে আপনাকে পাঠাইছে, তো আমি সব দেখে দেখে দিচ্ছি, কিন্তু আমার মনে হয়েছে যে এভাবে প্র্যাকটিস করলে হবে না আসলে। উনি স্বাধীন মতো ভাবে প্র্যাকটিস করে, তো ভালো আঁকায়। তো ভালো আঁকানোটাই হচ্ছে যে আমাদের চারুগুলোর তো একটা রুলস আছে বা একটা গ্রামার আছে ছবি আঁকার। হম, সেই গ্রামের দিকে মানে উনি ক্লাসটা করছে না, এই একটা ব্যাপার। তারপরে আমার বিশ্বাস উনি হয়তো ওনার ভালো কিছুই হবে, দোয়া রাখি। হ্যাঁ, পারবে আশা রাখি। আর একটু খাটলেই আশা করি ভালো রাখবে। এই জন্য আমি বলতেছি যে ভাইজান, টেনশন করবেন না, ঠিক আছে? টেনশন করবেন না। আপনারা আমাকে 2টা মাস বিক্রি করে দেন আমার কাছে, ঠিক আছে? আমি এই ফিডব্যাকটা 2 বা 3 মাস বা জানুয়ারি পর্যন্ত এরকম নিয়াত করেন যে স্যার আমি আপনাদের কাছে, মানে আমি নিজেকে আপনার কাছে বিক্রি করে দিলাম, কিভাবে কি করা লাগবে আপনি এখানে আমাদেরকে বলেন, আমরা করবো, আমরা সময়টা দিতে পারবো। চাকরি বা চাকরির ভরসা বা ছবি আঁকার ক্ষেত্রে যে আপনি শিখবেন, সেটার মন মানসিকতা তৈরি করার দায়িত্ব আমার। আমি এতগুলা কনফিডেন্স আপনাদেরকে দিতে পারতেছি, অথচ আপনারা কিন্তু একবারও তো মুখ ফুটে বলেন না যে স্যার হ্যাঁ আপনি যেভাবে বলতেছেন আমরা সেভাবে করবো এবং তৈরি হয়ে দেখাবো। এটা কিন্তু করতেছেন না। আমি ওই যে বললাম যে আমার তো অন্য সাবজেক্টে ভর্তি হওয়ার কথা ছিল, আমি যখন ম্যানেজমেন্টের চান্স পাইলাম না, আমি ইউসিসি তে 2বার কোচিং করছি, টানা 2বার। তখন আমার মনটা হচ্ছে ভেঙে গেছিল।
যখন পাইলাম তখন 25,000 টাকা চাইলো। ওই সময় 25,000 টাকা মানে এখন ধরেন 1 লাখ টাকার সমান। ওই যে টাকা নিয়ে ভর্তি করবে যে আপনি চান্স পাইছেন ওয়েটিং এ, ঠিক আছে, আপনাকে আগে যে নিবো কিছুটা হেল্প করে তাহলে নিচ্ছি। আমার পিছিয়ে যে কোথা থেকে নিবেন তা আমাকে নেবেন, কারণ আমি কোঠার মধ্যে নাই, আমি স্টাফের ছেলে মেয়ে না ভাই। হুম। তারপরে ওই যে ওইবার আর হলো না, সেগুলো ভর্তি হলাম। পরের বছর আবার বিসিএস ভর্তি হলাম, যে চিন্তা করতেছি বাড়ির পাশে গরম ভাত ডাল দিয়ে, গরম ভাত লবণ দিয়ে খেয়েও দৌড় দিলেও ক্যাম্পাস ক্লাস দিয়ে করতে পারবো। তখন এই যে আপনার মোটামুটি 6 মাস, 6 মাস হচ্ছে কোচিং করছিলাম টানা। 6 মাস একটা, প্রতিদিন কোচিং এ যেতাম হচ্ছে দুপুর 3টার দিকে, কোচিং থেকে আসতাম হচ্ছে 6টার দিকে। তারপরে আড্ডা টাড্ডা যাওয়া নিজেদের কাজ করবো, রাত্রে 3 ঘন্টা করে ড্রয়িং করতাম, সকালে 1 থেকে 2 ঘন্টা করতাম। তখন তো আমার কাজ নেই, আমি স্টুডেন্ট, আমার তো ওটাই কাজ। এই প্রতিদিন দেখা যায় লাইন টানতাম আমার ড্রয়িং করতাম, লাইন টানতাম আমার ড্রয়িং করতাম, লাইন টানতাম আমার ড্রয়িং করতাম। ওই করতে 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 ড্রয়িং আমার মধ্যে কখন ঢুকে গেছে আমি নিজে জানতাম না। তখন যে স্ত্রী লাইফ কাজগুলো করতেছি, ফিগারেটিভ কাজগুলো করতেছি, বাইরে মাঠে গিয়ে বসাচ্ছে, মাঠে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার এই যে বিভিন্ন রকম ছবি টবি আঁকা যেগুলো দিচ্ছে সেগুলো করতেছি, কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। কিন্তু আমি কিন্তু ওই যে এর পিছনে দৌড়াইনি, ছবি আঁকা শিখতে হবে, এখনই ছবি আঁকা শিখে ফেলতে হবে, এটা দৌড়াইনি। আমি কিন্তু আমার মধ্যে পড়ে গেছি, মাঝে মাঝে খুব কষ্ট লাগতো, বোরিং লাগতো, মনে হচ্ছে যে হাতটা আমার ছুটে যাচ্ছে, বোরিং লাগতো, ইচ্ছা করে না, এই কি করতেছি এগুলো, আমি পাগলামের মতো নামতেছে, কোনো কিছু নাই, হ্যান ত্যান কিছুই শিখতে পারতেছি না, করেই যাচ্ছি। এই যে 4-5 মাস 6 মাস পড়ার পরে যখন মানে আস্তে আস্তে যখন তখন ওই যে সিনিয়র বড় ভাইরা আসলো, স্যাররা আসলো, এসে যখন বলে যে তোমাদের আজকে এত বছরের যে উৎসাহ যখন দিতে যায়, যে একটা যখন কাজ দেখাই দিল, তখন বুঝতে পারলাম যে আমার মধ্যে থেকে সব ঢুকে গেছে অলরেডি, আমি নিজে জানতাম না। তার মানে এখানে বোঝাচ্ছি যে আমি কিন্তু দৌড়াইনি, হ্যাঁ, আমি কিন্তু দৌড়াইনি, এটা অটোমেটিক আস্তে 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 ফিল চলে আসছে। আমি 6 মাস শিখে আমি 9 বছর চালাইছি। ওই 6 মাসে যা শিখছি না, ওই 6 মাসের কাজ দিয়ে আমি 9 মাস 9 বছর চলছি বিশ্ববিদ্যালয়। তাহলে আপনারা পারবেন না কেন? আপনারা তো 1 বছর টাইম পাচ্ছেন, 1 বছর পাচ্ছেন না। অনেকেই, আপনি তো মনে হয় বিবাহিত না, বিয়ে করছেন আপনি? ও দেখে বোঝা যাচ্ছে। আমিও তো অবিবাহিত, দেখে মনে হয় না। শোনেন, আঁকানোর জন্য বেশি কিছু লাগে না, আঁকানোর জন্য কয়েকটা জিনিস আমাদেরকে মার্ক করতে হবে। সেটা হচ্ছে, আমি এই যে আপনাদের যারা আগে আছেন আমি সবাইকে কিছু কিছু জিনিস কিনে দিছি না? কেন কিনে দিচ্ছি, কোনোদিন প্র্যাকটিস করছেন? এই যে নিউজ প্রিন্ট কাগজগুলো ব্যবহার করছেন, লাইন টানছেন, ওভার টানছেন, পেজগুলো শেষ হয়েছে। অথচ ওই 6 মাসে আমি কতগুলো শেষ করছিলাম জানেন? না না না, আমি বলতেছি আপনারা 1 বছর থেকে আমি কবে সে পেজ এনে দিচ্ছি আপনাদেরকে, অনেকদিন হলো না? ওই রং পেন্সিল আর কাগজটা দিচ্ছেন, এমনি নর্মাল কাগজ তো আছে। এই দেখেন আমি এতগুলা শেষ করছিলাম, আমি মোটামুটি 4 রিম কাগজ শেষ করছি, 4 রিম, এত বড় বড় কাগজ, 4টা রিম বুঝলেন, এরকম মোটা যে দলা, এরকম 4 রিম কাগজ ওই 6 মাসে শেষ করছি। কি পরিমাণে প্র্যাকটিস করছি চিন্তা করেন। মানে আমার মধ্যে এরকম কনফিডেন্স ছিল, আমি যদি চান্স না পাই, কারো ক্ষমতা বাপের বলি জানাই যে অন্য কেউ চান্স পাবো। আমি যখন এই যে আমাদের এই যে হাত আঁকতে দিচ্ছিল পরীক্ষাতে, আমাদের বাবার হাতই আঁকতে দিচ্ছিল, হাত এঁকে আমি পাইছিলাম হচ্ছে 29, 30-এর মধ্যে পাইছিলাম 29, দ্বিতীয় হাইস্ট। হাইট ছিল 30-এর মধ্যে 30, আমার ওয়াইফ। হ্যাঁ। তো মনে করেন যে এই বিষয়গুলো কেন বলতেছি জানেন, এই যে ড্রয়িং নিয়ে অযথা আপনারা টেনশন করেন না। আপনাদেরকে আমি বারবার যেটা বলতেছি, কাজ করেন, কাজ করেন। বলেন, বলতেছি আপনার সাথে কথা। আর আর কি বলেন? আচ্ছা, আপনাদেরকে বলছিলাম যে এই হাতটাকে টোটালি একটা পার্ট করতে হয়, যে আমার যে এখানে হাতটা দেখতেছেন না, আমরা যখন ছোট ছোট করে ছবি আঁকি তখন আমাদের হাতের এখান থেকে এই পার্টটা একটা আলাদা ভাবে মুভমেন্ট নিতে হয়। যখন আমরা বড় করে বড় বড় জায়গায় যখন আমরা যে লাইন টাইন টানবো, তখন এটা কি করতে হয়, এটাকে টোটালি একটা পেন ভাবতে হয়, লাইক এ পেন।
এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই পার্টটাকে যখন আপনি এইভাবে নিবেন, তখন দেখবেন যে আপনার হাতের ব্যালেন্স 100% ঠিক থাকতেছে, বাঁকা হচ্ছে না। কিছু কিছু ইউটিউবে দেখছেন যে কিছু কিছু জায়গায় যে এই জিনিসগুলো দেখায়, এই যে এখান থেকে যে এইভাবে লাইন নিয়ে এভাবে চলে আসে, অটোমেটিক গোল হয়ে যায় না? হয় কি না? কেন হয়? কারণ তো এটা হচ্ছে তার হাতের সর্বোচ্চ পরিধি, এর বাইরে নাই। পরিধি আছে, এর নিচে তো আসবে না। সে তার সর্বোচ্চ পরিধিটা দিয়ে রাখতেছে, তখন তার বাইরে যাওয়ার সম্ভাবনা নাই আছে। এই জিনিসগুলোই হচ্ছে শিল্প। শিল্পটাকে মানে যদি না ধারণ করতে পারেন না, তাহলে কষ্ট হয়ে যাবে। এই জন্য বেসিক যে জিনিসগুলো বলছিলাম, সেই জিনিসগুলো কমপ্লিট করেন। আর হচ্ছে আমাকে ফলো করেন, আমি যে জিনিসগুলো বলতেছি ফলো করেন। আর আমার উপরে বিশ্বাস রাখেন, ঠিক আছে? ভালো কিছু করে দেওয়ার দায়িত্ব আমি আপনাদেরকে পথ দেখাই দিব, অবশ্যই হবে। তাহলে এটা কি মুছতে দিব? দেখেন, এটা কি আর কাজে লাগবে? হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে বাংলাদেশ, যে বাংলাদেশের যে বিষয় কোডটা, বাংলাদেশের শিল্পকলা, এর এখানে কি আর পড়ার কিছু আছে? আচ্ছা, যারা অনলাইনে আছেন তারা একটু বলেন তো আপনাদের আর কিছু আছে কিনা। তাহলে আমরা কি এটা শেষ করে দিব? এর মধ্যে কিন্তু গতদিন আমি সংক্ষিপ্ত প্রশ্ন, ব্রড প্রশ্ন, ডিটেলস আলোচনা করছি। আজকে কিন্তু আবার আপনাদেরকে মোটামুটি কি একটা রিভিশন দিয়ে ফেললাম, তাই না? এখন এই এই যে এই সাবজেক্টটা আপনাদের পড়তে খুব ইজি হবে। একবার যদি 5 থেকে 6 ঘন্টা যদি একবার খালি দেখেন, আমার মনে হয় যে আর এক্সট্রা কিছু করার দরকার নাই। জি ম্যাডাম বলেন। জি বলেন। 111, 12, 13, এই তিনটাই ম্যাডাম, এই তিনটাই। ঠিক আছে, এই তিনটা আমি করছি। ওকে ওকে ম্যাডাম, সমস্যা নেই। জি 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 ম্যাডাম, এই তিনটে শীটের উপরে পরীক্ষা হবে। আচ্ছা, এই তিনটে বিষয়গুলো কি আমি আরেকবার, হ্যাঁ। জি ম্যাডাম, আমি বলতেছি আপনাকে, দেখেন এই বিষয়টা হচ্ছে যার কারণে রেজিস্ট্রেশন অনুষ্ঠানে একবারে নোটটা সেটেল করা হচ্ছে, যেন আগামীতে কার সাথে কার পরে সিট করবে সেটা ওই অনুষ্ঠানে এখন বুঝে যাবে। আর ওইভাবে রাখলে পরীক্ষার আগে দিন বুঝতে পারতো যে পরীক্ষা হলে যা বুঝতে পারতো যে সিট কার সাথে পড়ছে। আর এখন থেকে কার সাথে সিট পড়বে, কে কাজ করে আছে, এটা সাধারণ বুঝতে পারবে। স্যার, আমাকে মারিয়া গোমেজ ফোন দিছিল 2-3 দিন আগে। সে ঠিকছে, খুব খুশি। ঠিক আছে, না ওই ওই ফোন দিছিল, আর ওই যে এক ছেলে ফোন দিছিল। তো করার পরে এখন তো আহ, আমাকে যে কাজ সবাই দেখাইলো, তো কাজ যেগুলো কি কি কাজ করতে হবে না করতে হবে। মূল পরীক্ষা তো এখন স্যার, এগুলো তো কিছুই না, এগুলো তো কিছুই না, এগুলো তো সবাই ওভারকাম করতে পারে, এই প্র্যাকটিক্যাল দিয়েই থেকে যায়। আর আমি চাই না যে আপনারা সেই জায়গাটা ঠেকবেন। আপনারা খালি আমার প্রতি বিশ্বাস রাখেন, ঠিক আছে? আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আপনাদের এই চাকরির ক্ষেত্রে, আমি আপনাদেরকে 100% দিতে পারি যে ওই পরিশ্রমগুলো যদি আপনারা করতে পারেন, চাকরি আপনাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, চারুকলা পড়ে যে চাকরি করতে হবে এমন কিন্তু কথা নাই। অনেক পথ আছে এখান থেকে সার্ভাইভ করার জন্য, কেমন? যেটা বলতেছিলাম যে ম্যাডাম, হ্যাঁ, আপনার উত্তরটা দিচ্ছি। ম্যাডাম, এখানে যে তিনটা কোর্স আছে, তিনটা হচ্ছে যে, একটা হচ্ছে বাংলাদেশের শিল্পকলা, একটা হচ্ছে বিশ্ব সভ্যতা, সভ্যতার ইতিহাস, দুইটা গেল। আর আরেকটা হচ্ছে করণ কৌশল, ঠিক আছে? বিশ্ব সভ্যতার ইতিহাসও প্রায় রিভিশন দেওয়া হয়ে গেছে, তাই না? বাংলাদেশের এই বিষয়টা হচ্ছে রিভিশন দিয়ে 2 বার হলো আজকে দিয়ে। আচ্ছা, আর করণ কৌশলটা আরেকদিন রিভিশন দিতে হবে। করণ কৌশলটা যদিও আমরা পড়াই ফেলছি, কিন্তু আরেকবার রিভিশন আমরা করণ কৌশলটা দিব। করণ কৌশলটা কি, এটা কি বুঝতে জানেন আপনি ম্যাডাম? করণ কৌশলটা হচ্ছে এই যে আপনি, আচ্ছা, করণ কৌশলটা হচ্ছে ছবি আঁকার বিভিন্ন যে মাধ্যম, ছবি আঁকার উপকরণ, হ্যাঁ, এই যে কিভাবে কি কোন পদ্ধতি দিয়ে ছবি একটা কমপ্লিট করতে হয়, একটা শিল্পকর্ম শেষ করতে হয়,
এই যে বিভিন্ন রকম যে প্রক্রিয়াগুলা, এই প্রক্রিয়াগুলা সামগ্রিক রূপই হচ্ছে করণ কৌশল। ঠিক আছে? এই যে আমরা সামনের দিন অবশ্যই আরেকদিন একটা রিভিশন ক্লাসটা নিব, যেহেতু আমাদের বিশ্ব সভ্যতার ইতিহাসের মধ্যে যেমন এই যে মিশর, তারপরে হচ্ছে আপনার এই যে সিন্ধু টিন্ধু, এগুলো তো সবই আমাদের মোটামুটি পড়ছি বা মোটামুটি পারবো। আর আজকে মোটামুটি জানলাম হচ্ছে যে বাংলাদেশের শিল্পী ও শিল্প, তাদের সম্বন্ধে মোটামুটি একটা ধারণা নিলাম, যে ধারণাটা কিভাবে নিলাম যে এই প্রশ্নগুলো আমাদেরকে কিভাবে লিখতে হবে, কত শর্ট ভাবে লেখা যায় এবং মার্কসটা পরিপূর্ণ পাওয়া যায়, সেটার একটা মোটামুটি ধারণা দিয়েছি আমরা, তাই না? আশা করছি যে সমস্যা আর হবে না, হবে সমস্যা হবে না। তো এই 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 হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। আর কি কারো কোনো প্রশ্ন আছে ম্যাডাম বা স্যার? তাহলে আজকে কি এটা আমরা শেষ করে দিতে পারি? জি, বলেন। হ্যাঁ, ক্লাসের বাইরে কি জন্য কন্ট্যাক্ট করবেন বলেন। বিশ- অবশ্যই কন্ট্যাক্ট করা যাবে, আমি এমন কেউ না যে কন্ট্যাক্ট করা যাবে না। তো বলেন, কাজকর্ম নিয়ে যদি হয় অবশ্যই আপনি স্বাগতম। অবশ্যই অবশ্যই আছে। আপনারা আমাকে অবশ্যই ফোন দিতে পারেন, যোগাযোগ করতে পারেন কাজের ক্ষেত্রে। আপনাদের হেল্প করাটা আমার মানে কি বলবো, আমার নিজেরই খুব ভালো লাগছে আপনাদেরকে যদি হেল্প করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তবে সাধারণত রাত 8টার পরের দিকে আমি ফ্রি থাকি, দিনের বেলায় একটু কাজে থাকি। জি বলেন। আচ্ছা, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এখানে নিয়ে নেন। 0 1 6 7 0 8 5 8 7 3, এইটাই। আচ্ছা, তাহলে আমরা কি এই যে বোর্ডে লিখে দিচ্ছি, দেখে নিয়েন। আমরা কি মোটামুটি থিওরিটা শেষ করতে পারি? আর কি কারো কোনো প্রশ্ন আছে? নিরবতা। আচ্ছা, জি না স্যার, ঠিক আছে, তাহলে আজকে আমরা এটা শেষ করলাম। দেখেন, এই যে শর্ট কোশ্চেন গুলাও গতদিন আপনাদেরকে আমি মোটামুটি বিশ্ব সভ্যতার শিল্পের যে ইতিহাস, সেখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন গুলো সবাই আমি বলে দিছিলাম, তাই না? আমরা আগামী দিন এই যে আরেকটা শর্ট কোশ্চেন আছে, যেটা এই যে আজকে যেটা পড়লাম, সেটা হচ্ছে আগামী দিন এটা এই করণ কৌশলটা এবং এই যে বাংলাদেশের শিল্পী ও শিল্পকলা সম্পর্কে আমরা শর্ট কোশ্চেন গুলো আপনাদেরকে আরেকদিন জানাবো। হ্যাঁ, এগুলোর মধ্যে ম্যাক্সিমামই আপনাদেরকে বলা হয়ে গেছে। এই যে স্টোন হেঞ্জ, আলতামিরা গুহা, লোকশিল্প, শিল্প, গুহা চিত্র, তাই না? এগুলো সেদিন বেশ কিছু হয়ে গেছে। সিন্ধু সভ্যতা, বেশ কিছু এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি দেওয়া হয়েছে। তারপরে যদি ছোট ছোট কোনো সংক্ষিপ্ত প্রশ্ন বাকি থাকে, সেগুলো আমি আপনাদেরকে সামনের দিন আমরা আশা করছি শেষ করে ফেলবো। ওকে, তাহলে আজকে আমরা প্রথম যে থিওরি পার্টটা, সেটা আজকে এখানে শেষ করলাম। এখন আমরা প্র্যাকটিক্যালটা শুরু করব, কেমন? এর আগে কি 2-3 মিনিটের একটা ব্রেক নিব? তাহলে ছোট্ট একটা ব্রেক নিলাম, কিন্তু আপনারা যাবেন না। প্র্যাকটিক্যাল ক্লাসগুলা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই যে আপনাদের সহপাঠীরা কিন্তু কাজকর্ম করতে অনেকেই, সে কাজকর্মগুলো আপনাদেরকে দেখাবো, তারপরে আপনাদের কাজকর্মগুলো আমি দেখতে চেয়েছিলাম, সে কাজকর্মগুলো আপনাদেরকে ঠিক করে দিব।